ক্লাসে যারা যুক্ত আজকে আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা নিরাপদে আছো এবং চালিয়ে যাচ্ছ। তা আমি আজকে তোমাদের অষ্টম দ্বিতীয় অধ্যায়টা আমাদের কি আমরা একটু দেখে নিই। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ও জীবে বৃদ্ধি। এই কথাটা আমাদের মনে হচ্ছে আমরা জীব, এখন আমরা জানবো জীব কারা। আমরা উদ্ভিদ প্রাণী সবাই জীব। আমাদের হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, আমরা যে ভূমিষ্ঠ হচ্ছি বা আমরা যখন গর্ভে ছিলাম তখন আমাদের বৃদ্ধি হয়েছে, আমাদের জীবের বৃদ্ধি হয়েছে, উদ্ভিদের বৃদ্ধি হয়েছে, আমাদের বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, এই যে বৃদ্ধিটা কেন হচ্ছে, এই বৃদ্ধিটার মূল কারণ হচ্ছে কোষ বিভাজন। দেখো তোমরা, কোষ বিভাজন। কোষকে আমরা জানি জীবদেহের গাঠটাকে আমরা কি বলে থাকি আর যে প্রক্রিয়ায় আর জীবের বৃদ্ধি হয় কিসের জন্য? কোষ বিভাজনের জন্য। কোষ বিভাজনটা কি আমরা আগে জেনে নেই। যে প্রক্রিয়ায় একটি কোষ একাধিক কোষে বিভক্ত হয় সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয়। আমরা কোষ বিভাজনটা আবার একটু দেখি। যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কোষ বিভাজন বলি। এখন আমরা তিন ধরনের কোষ বিভাজন দেখেছি হয়ে থাকে। আমরা একটু দেখে নেই যে প্রথমে আমাদের তিন ধরনের কি অ্যামাইটোসিস, এটা একটা কোষ বিভাজনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ প্রক্রিয়া কি হয় আমরা একটু জানি। অ্যামাইটোসিস কোষ প্রক্রিয়া একটা নিম্ন শ্রেণীর জীবে হয়ে থাকে। যেমন আমাদের উদ্ভিদ ইউনিসেলুলার, মানে এককোষী জীবে। এককোষী জীব কোনগুলি? আমাদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইট, ছত্রাক, এই সকল এই জীবগুলিতে আমাদের এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সংগঠিত হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া সংগঠিত হয় নিম্ন শ্রেণীর উদ্ভিদে এবং জীব প্রাণীতে, মানে জীবে, ব্যাকটেরিয়া, ইট, ছত্রাক, অ্যামিবা। তো এক্ষেত্রে দেখা যায় প্রথমেই নিউক্লিয়াসটা, এই যে মাতৃকোষটা আছে, নিউক্লিয়াসটা এই সংকুচিত হয়ে মাঝামাঝি সংকুচিত হয়ে কি হয়, নিউক্লিয়াসটা খাজের মতো সৃষ্টি হয়, ডাম্বেলের মতো। ডাম্বেলটা কি তোমরা একটু দেখে নাও। ডাম্বেলটার সিস্টেম হচ্ছে যে মুগুরের মতো। বানর যারা খেলা দেখায় তারা একটা হাতে ডাম্বেল আকৃতির ঝঞ্ঝিরের মতো নিয়ে নেয়, ওটা দিয়ে বানর খেলা দেখায়, এটাকে বলে ডাম্বেল আকৃতি। এই ডাম্বেল আকৃতির মতো নিউক্লিয়াসটা কোষের মাদার সেল বা মাতৃকোষের নিউক্লিয়াসটা কি করে, মাঝামাঝি সংকুচিত হয়ে খাজের মতো হয়ে কি হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দুই ভাগে বিভক্ত হলে এটা দেখো এরকমভাবে দুইটা নিউক্লিয়াস দুই প্রান্তে চলে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে। তারপরে আমাদের এখান থেকে একদম নিউক্লিয়াসটা বিভাজন হয়ে কি হবে, দুইটা ভাগে ভাগ হয়ে দেখা যায়। এই যে একটা কোষ থেকে আমরা দেখলাম মাদার সেল বা মাতৃকোষ, এই একটা কোষ থেকে সরাসরি নিউক্লিয়াস কি হইলো, সংকুচিত বা ডাম্বেল আকৃতির হয়ে খাজ হয়ে দুইটা অংশে বিভক্ত হয়ে দুই প্রান্তে চলে গিয়ে দুইটা কোষের সৃষ্টি করলো। এই শ্রেষ্ঠ কোষগুলিকে আমরা বলবো অপত্য কোষ বা ইংরেজিতে বলবো ডটার সেল। এই কোষগুলিকে আমরা বলবো অপত্য কোষ বা ডটার সেল। এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হচ্ছে কোথায় হচ্ছে, নিম্ন শ্রেণীতে। তাদের হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী জীবে, অ্যামিবা, ইট, ছত্রাক, এইগুলোতে হচ্ছে, কারণ এরা হচ্ছে এককোষী জীব। এরা সরাসরি একটা কোষ থেকে ডাম্বেল আকৃতির হয়ে নিউক্লিয়াসটা কি হয়, মাঝামাঝি সংকুচিত হয়ে খাজ হয়ে বিভক্ত হয়ে দুই প্রান্তে চলে গিয়ে দুইটি কোষের সৃষ্টি করে। আর যে দুইটা কোষ সে সৃষ্টি করলো তাকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। এখানে দেখা গেল একটা কোষ থেকে সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে বলে এই কোষকে আমরা কি বলতে পারি, প্রত্যক্ষ বা ডাইরেক্ট সেল ডিভিশন বলতে পারি। আচ্ছা, এখন আমরা মাইটোসিসে চলে যাই। আসো, মাইটোসিস কোষ বিভাজন, এর পরবর্তী কোষ বিভাজনটা কি হচ্ছে,
মাইটোসিস কোষ বিভাজন। এরপরেরটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোথায় হয় আমরা আগে জেনে নিই। মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে, মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে আমাদের দেহকোষে। এই মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের কোথায় হয়ে থাকে? দেহকোষে। তবে এগুলি আমাদের মাল্টিসেলুলার অর্থাৎ বহুকোষী জীবে এই কোষ বিভাজনটা দেখা যায় এবং দেহকোষে আমাদের এটা হয়ে থাকবে। দেহকোষে হয়ে থাকে সেটা আমরা একটু দেখে নেই যে আমাদের ধরো এটা আমরা একটা ডিপ্লয়েড, আমরা মাল্টিসেলুলার বা বহুকোষী জীব, উন্নত জীব, প্রাণীরা উদ্ভিদরা এরা হচ্ছে আমরা উন্নত জীব, এরা ডিপ্লয়েড মানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড। এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমাদের কি হয়ে যায়? 2টি কোষে বিভাজিত হয়, 2টি কোষে বিভাজিত হয়ে যায়। আর এই বিভাজিত কোষ দুটিকে আমরা কি বলবো? ডটার সেল বা অপত্য সেল, অপত্য কোষ বা ডটার সেল বলবো। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের যে একটা দেহকোষ 2টা কোষে বিভক্ত হয়ে গেল, এদের মধ্যে কি দেখা যাচ্ছে? এদের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে মাতৃকোষ, এটা হলো আমাদের দেহকোষ, এটা হচ্ছে আমাদের মাদার সেল বা মাতৃকোষ। এই মাতৃকোষটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা যে বিভক্ত হয়ে গেল, এরা ক্রোমোজোম সংখ্যা ঠিক ওই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান এবং এদের সমগুণ সম্পন্ন, এরা সদৃশ্য, দেখতেও একই রকম। এই জন্য আমরা মাইটোসিস কোষ বিভাজনকে কি বলতে পারি? সদৃশ্য সমীকরণিক। কেন সদৃশ্য বলবো? একই রকম, একই ক্রোমোজোম সংখ্যা। এই যে মাদার সেল থেকে এই যে অপত্য কোষ সৃষ্টি হইল বা ডটার সেল তৈরি হলো, এদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা এবং এরা সমগুণ সম্পন্ন, তাই এদেরকে সদৃশ্য। আবার আমরা সমীকরণিক বিভাজনও বলতে পারি, আবার আমরা এটাকে ইকুয়েশন, ইংরেজিতে বলতে পারি ইকুয়েশনাল ডিভিশন বলতে পারি। তো এই মাইটোসিস কোথায় হচ্ছে? আমাদের দেহকোষে হচ্ছে। এখন কোন কোষগুলিতে হচ্ছে আমরা তো বললাম, এখন হয় না কোথায় সেটা আমরা জেনে নেব। আমাদের প্রাণীদের যে স্নায়ুকোষ আছে, স্নায়ুকোষের যে সেন্ট্রিওল নিউরন আছে, নিউরনে কোনো সেন্ট্রিওল নাই, আর সেন্ট্রিওলটা কোষ বিভাজনে কী করে? সাহায্য করে। কিন্তু সেন্ট্রিওল না থাকার কারণে সেখানে কোষ বিভাজন, অর্থাৎ প্রাণী কোষে স্নায়ুকোষে কোনো কোষ বিভাজন হবে না। এরকম লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই, এই জন্য লোহিত রক্তকণিকা অনুচক্রিকায় আমাদের কোষ এই মাইটোসিস কোষ বিভাজনটা হবে না। আর উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী কোষে হবে না। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয় আমরা একটু জানি। উদ্ভিদ দৈর্ঘ্যে বসতে পারে মাইটোসিস কোষ বিভাজনের জন্য, আর আমাদের উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের জন্য বৃদ্ধি পায়, আমরাও বৃদ্ধি পাই এই মাইটোসিস বিভাজন, কারো দেহকোষে হয়ে থাকে। উদ্ভিদের ভ্রূণমুকুল, উদ্ভিদ দেখো তোমরা সবসময় দেখো যে আমাদের কাণ্ড আর মূলের অগ্রভাগটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে কি হয়? আমাদের কাণ্ড আর মূলের অগ্রভাগটা বৃদ্ধি পায়, মূলের অগ্রভাগটা বৃদ্ধি পেয়ে একদম মাটির নিচে চলে যায়, আর কাণ্ডের অগ্রভাগটা বৃদ্ধি পেয়ে একদম সোজা উপরের দিকে চলে যায়। তাহলে আমরা এই একটা গাছের মূলের অগ্রভাগে এবং কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে এবং কাণ্ডের অগ্রভাগে আমরা জানি যে ভাজক টিস্যু রয়েছে, যে টিস্যুগুলি বিভাজনে সক্ষম, সেই টিস্যুগুলি এই কোষ বিভাজন হয়ে ফলে গাছ দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়। এছাড়া আমরা বর্ধনশীল পাতা, মানে পাতাটা বড় হচ্ছে, ছোট পাতা, ভ্রূণমুকুল, ভ্রূণকাণ্ড, এইসব ইত্যাদি উদ্ভিদের কোষে আমরা এই মাইটোসিস কোষ বিভাজন দেখে থাকি। আর প্রাণীতে আমাদের দেহকোষে হয়ে থাকে। আমরা তো বললাম লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং স্নায়ু কোষে কেন মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে না। তাহলে আমরা এখানে মাইটোসিসটা জানলাম যে দেহকোষে হয়ে থাকে, আবার আমরা জানলাম যে এটা একটা কোষ থেকে 2টা কোষে তৈরি হয়, এটার ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাতৃকোষের সমান থাকে ক্রোমোজোম সংখ্যা এবং সমগুণ সম্পন্ন, সমবৈশিষ্ট্য সম্পন্ন। তবে আরেকটা কথা, এই যে মাইটোসিস আমি সহজভাবে তোমাদের বলে দিলাম যে মাতৃকোষ থেকে 2টা প্রত্যকোষ বা ডটার সেল তৈরি হবে, এটা কিন্তু এত সহজেই এই কোষ বিভাজনটি সম্পন্ন হয় না। এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে, এটা সরাসরি 2টা কোষে বিভক্ত হয় না। এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো এই যে সরাসরি না হয়ে এটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে যে এই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা পরোক্ষ কোষ বিভাজন বলবো, মানে ইনডাইরেক্ট। পরোক্ষ কোষ বিভাজন বলবো মানে সরাসরি প্রত্যক্ষভাবে তৈরি হচ্ছে না। তো আমরা এখন আসেও মিওসিসে চলে যাই। মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন। এই মায়োসিস কোষ বিভাজন আমরা প্রথমে একটা
কথাটি জানবো যে মিউসিস কোষ বিভাজন, আমাদের মিউস কথাটার অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। হ্রাস পাওয়া, মিউসিস কোষ বিভাজন মানে হচ্ছে হ্রাস পাওয়া। এই হ্রাস পাওয়া থেকে আমরা দেখি, এখন আমরা একটু চিত্রকে, এখানে আমাদের এটা হবে জনন মাতৃকোষ, আমাদের এটা হবে জনন মাতৃকোষ বা মাদার সেল। এই যে মিউসিস অর্থ হলো হ্রাস পাওয়া, ইংরেজিতে বলে রিডাকশনাল সেল ডিভিশন, আর বাংলা হলো হ্রাসমূলক বা মিউসিস কোষ বিভাজন। হ্রাসমূলক এই জন্য এটার নাম হয়েছে, কারণ এটা জনন মাতৃকোষ থেকে আমরা দেখি কিভাবে বিভাজিত হয়, বিভাজিত হয়ে এরা কিভাবে, আচ্ছা এটা কি হচ্ছে, জনন মাতৃকোষে হচ্ছে। এই মিউসিস কোষ বিভাজনটা কেন হয় আমাদের বইতে প্রশ্ন আছে, আমি তোমাদের পরে বিস্তারিত বলতেছি। এখন দেখো মিউসিস বিভাজন হচ্ছে কিসের জন্য, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরির জন্য। জনন মাতৃকোষটা মিউসিস বিভাজন কেন হচ্ছে, পুং গ্যামেট মানে শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেট তৈরির জন্য। গাছে এরকম পুং গ্যামেট স্ত্রী গ্যামেট সৃষ্টির জন্য আমাদের এই মিউসিসটা হয়ে থাকে। মিউসিসটা কীভাবে হয় আমরা একটু দেখে নিই। এখানে আমাদের 20 সংখ্যক জনন মাতৃকোষটা প্রথমত রয়েছে। এটা ভাগ হয়ে 2টি কোষের সৃষ্টি হবে, 2টি কোষ সৃষ্টি হবে প্রথমে। এই 2টি কোষে দেখো, এই যে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তার অর্ধেক হয়ে গেল এই অপত্য 2টা কোষে। আর ক্রোমোজোম সংখ্যা আমরা দেখতেছি এটা আবার দেখা যায়, এটা এই এক একটা কোষ আবার মাইটোসিসের মতো, একদম হুবহু মাইটোসিসের মতো একটা কোষ থেকে 2টা কোষে বিভক্ত হচ্ছে, একটা কোষ থেকে 2টা কোষে বিভক্ত হচ্ছে। এটাও আরেকটা হবে, এটাও আরেকটা হবে। এভাবে আমরা এই যে 4টা অপত্য কোষ বা ডটার সেল পেলাম আমরা। দেখো এখন মিউসিসে আমরা কি দেখতেছি, যে মিউসিস কথাটার অর্থ হচ্ছে হ্রাস করা। মিউস কথাটার মানে হচ্ছে হ্রাস পাওয়া, অর্থাৎ যা ক্রোমোজোম আছে মাদার সেলে অপত্য কোষে তার অর্ধেক ক্রোমোজোম থাকবে। হ্যাঁ, আর এটা কোথায় হবে, জনন মাতৃকোষে। কি জন্য হবে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট সৃষ্টির জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি 2বার মিউসিস হইল, মিউসিস 1 এটাকে বলবো আমরা। এই যে আরেকবার হয়েছে মিউসিস 2, এই যে 2বার মিউসিস হইল। 2বার মিউসিসে কি দেখা যাচ্ছে, নিউক্লিয়াসটা একবার বিভাজিত হইল, একটা থেকে 2টা তৈরি হইল। আর এখানে কিন্তু আবার যে প্রত্যেকটা নিউক্লিয়াস আবার 2টি করে মাইটোসিসের মতো বিভক্ত হইল। এখানে কোনো ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই। এই জন্য আমরা এটাকে মাইটোসিসের অনুরূপ কোষ বিভাজন বলবো। তাহলে মিউসিস 1 মিউসিস 2 2বার মিউসিস হইতেছে, মানে নিউক্লিয়াসটা একবার 2বার দ্বিতীয়বার বিভক্ত হয়েছে। এই জন্য আমরা বলবো যে মিউসিসে নিউক্লিয়াসটা 2বার বিভাজিত হবে, আর ক্রোমোজোমটা মাত্র 1বার বিভাজিত হয়েছে। দেখো তোমরা তাকি ওই এখন এটা মাইটোসিসে কি ছিল, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়েছে, এদের সমান সংখ্যক ক্রোমোজোম ছিল। হ্যাঁ, আর এটা কি নিউক্লিয়াসটা মাত্র একবার আর ক্রোমোজোমটা মাত্র 1বার বিভাজিত হয়েছে। এই যে আমরা কোষ বিভাজন আমরা আলোচনা করলাম। দেখুন জীবে বৃদ্ধি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে জীবে বৃদ্ধি ও বংশবৃদ্ধি। জীবে বৃদ্ধি কেন হয়, কোষ বিভাজন। কোষ বিভাজনকে আমি বললাম যে প্রক্রিয়া কোষ একাধিক কোষে পরিণত হয়, একাধিক কোষ সৃষ্টি করে থাকে। কোষ বিভাজন 3 প্রকার আমাদের বইতে, আমরা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস, এই 3 প্রকার কোষ বিভাজন জেনে নিলাম। এখন অ্যামাইটোসিসটা আমরা বলছি নিম্ন শ্রেণীর, আর এগুলি উচ্চ শ্রেণীর উদ্ভিদে, প্রাণীতে বা জীবে হয়ে থাকে। মাইটোসিস আর মিউসিসটা আমরা এখন পাশাপাশি দেখি, এদের মধ্যে কি তুলনা বা পার্থক্য আমরা করতে পারি। আমরা যেহেতু মাইটোসিসও পড়ে ফেলছি, এখন মিউসিসও পড়ে ফেলছি। দেখো এটা প্রথমে কি দেহকোষে হয়, 1 নাম্বার তফাৎ আমরা যদি বলি, এটা দেহকোষে হয়। আর মিউসিসটা কোথায় হয়, মিউসিসটা হয় আমাদের হলো জনন মাতৃকোষে। এই একটা পার্থক্য পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা পার্থক্য পেলাম যে একটা মাইটোসিসে একটা কোষ থেকে 2টা অপত্য কোষের সৃষ্টি হয়। আর এখানে আমরা পেলাম মিউসিসে একটা কোষ থেকে শেষ পর্যন্ত গিয়ে 4টা 1 2 3 4টা অপত্য কোষের সৃষ্টি হয়েছে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো এখানে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার মাইটোসিসে বিভক্ত হয়। আর মিউসিসের বেলায় নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
আচ্ছা, 3 নম্বর পার্থক্য আমরা দেখি যে এখানে মাদার সেল বা মাতৃকোষে যতটা ক্রোমোজোম ছিল অপত্য কোষেও ঠিক সেম ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে এবং সমগুণ এবং সম বৈশিষ্ট্য সম্পন্ন। কিন্তু মিউসিয়াসের বেলায়, মিউস কথাটা আমি আগে বলে রাখছি যে হ্রাস করা, তার মানে এইখানে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, ডিপ্লয়েড ছিল, এখানে হ্যাপ্লয়েড হয়ে গেছে। এই যে n সংখ্যক ক্রোমোজোম মানে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, এটাকে আমরা হ্যাপ্লয়েড বলবো। যখন ডাবল হয়ে যায় তখন বলবো ডিপ্লয়েড। 3 তো হয় না আমাদের, সব 2 2 এবার একটা কোষ থেকে 2টা, 2টা কোষ থেকে 4টা, 4টা কোষ থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে আমাদের কোষ বিভাজন হয়। ফলে আমরা উদ্ভিদ প্রাণীরা দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়। এবার আমরা মাইটোসিস মিউসিস নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হয়েছে সবার কাছে। আচ্ছা, এবার আসলে আমরা বলছিলাম আগে যে মাইটোসিসটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে বা প্রক্রিয়ায় হয়, বিভাজিত হয়, বিভাজন হয়। সেই প্রক্রিয়াটা বিভাজন আগে কিছু কথা তোমাদের বলে নিতে হবে বেসিক। এই যে প্রক্রিয়াটা মাইটোসিস কোষ বিভাজনটা, এর আগে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই 2টা প্রক্রিয়া অতিক্রম করে তারপরে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়। তো ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওটা এগুলি বললে আমরা বুঝবো নিউক্লিয়াস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস কি আমরা এখনই বলতে পারবো যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। আর ক্যারিওকাইনেসিসের পরে অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পরে আমাদের সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন হয়। সাইটোপ্লাজম বিভাজন হয়। এই 2টা প্রক্রিয়ার অতিক্রম করার পরে মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হবে। তো এর আগে কোষটাকে কি করতে হয়, যে ক্যারিওকাইনেসিস তারপরে সাইটোপ্লাজম হওয়ার আগেই কোষকে মানে নিউক্লিয়াসটাকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, মানে বিরাম নিতে হয়, বিশ্রাম নিতে হয়, বিরতি নিতে হয়। এই জন্য এটার ইংরেজি হচ্ছে আমার ইন্টারফেস। আর ইন্টারফেস কি তাহলে আমরা বলতে পারবো যে ক্যারিওকাইনেসিস ও মাইটোসিস বিভাজনের সময়, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের পূর্বে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়। এই দশাটার নাম হচ্ছে ইন্টারফেস দশা। তাহলে আমরা এই 3টা প্রশ্ন শিখে ফেললাম জ্ঞানমূলক, ক্যারিওকাইনেসিস কি, সাইটোপ্লাজম কি, ইন্টারফেস কি। আসো আমরা এখন একটু দেখি যে এইখানে আমাদের এক এক করে কিভাবে এই ক্যারিওকাইনেসিস মানে 5টা ধাপ অতিক্রম করে ক্যারিওকাইনেসিসে। ক্যারিওকাইনেসিসে 5টা ধাপ অতিক্রম করে। এখানে দেখো একটা কোষ প্রথমে 5টা ক্যারিওকাইনেসিসে 5টা ধাপ অতিক্রম করবে। প্রোফেজ, প্রো কথাটার মানে হচ্ছে আমাদের প্রথম, প্রাথমিক মানে প্রথম। প্রোফেজ মানে হচ্ছে প্রথম পর্যায় বা প্রথম দশা বা প্রথম ধাপ। ফেজ মানে দশা বা পর্যায় বা ধাপ। তাহলে প্রো মানে হচ্ছে প্রথম। তাহলে প্রথম পর্যায় মানে মাইটোসিসের প্রথম পর্যায়টা বা প্রথম ধাপটার চেহারাটা কেমন হবে দেখো। এটা নিউক্লিয়াস, এই পর্যায়টা 1 নম্বর হলো দীর্ঘস্থায়ী হয় এই পর্যায়টা। আর আমাদের এই আমরা তো বলছি মাইটোসিসের ক্যারিওকাইনেসিস 5টা ধাপ অতিক্রম করে। কাইনেসিসটা আমাদের 5টা ধাপ অতিক্রম করবে। আমরা 5টা ধাপের মধ্যে একটা ধাপ নিয়েছি প্রোফেজ প্রথমে। আর এগুলি আমাদের ধারাবাহিকভাবে বলতে হবে, এলোমেলো বা বিক্ষিপ্তভাবে বললে হবে না। তা প্রথম পর্যায়টা আমাদের প্রোফেজ বললাম। প্রোফেজ মানে কি আর কেন নাম হলো। আর দেখো এই প্রোফেজে কি নিউক্লিয়াসের চেহারাটা কেমন হবে। আমরা নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার পদার্থ এই অঙ্গাণুটি রয়েছে তাকে বলে নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। হ্যাঁ, এই 2টা এই পর্যায়টা একটু দীর্ঘস্থায়ী। আর ক্রোমোজোমগুলি একটু সূক্ষ্ম দেখা যাবে, একদম চিকন দেখা যাবে, সূক্ষ্ম দেখা যাবে। এদেরকে ভালোভাবে দেখা যায় না, তেমন একটা সূক্ষ্ম সুতার মতো দেখা যাবে। তারপরে এই পর্যায়ের পরে আমাদের এই পর্যায়ে শুরু হয়ে যায় কি জল বিয়োজন, মানে কি পানি সরে যেতে থাকে, নিউক্লিয়াস থেকে পানি সরে যেতে থাকে। তারপরের পর্যায়টা আমাদের কি হবে, তারপরের পর্যায়টা আমরা দেখব যে তারপরের পর্যায়টা আমাদের নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজ অর্থ হচ্ছে মধ্য পর্যায়। মেটা মানে হচ্ছে মধ্য, আর প্রো মানে প্রাক মানে প্রথম। মানে মেটাফেজের আগেই কি ঘটে, মেটাফেজের আগেই ঘটনাগুলি কি ঘটে আমরা একটু দেখে নেই।
কোষের এই নিউক্লিয়াসের কি হয়ে যায়, এই পর্বটা অবশ্যই 1 নম্বর যে এটা খুব স্বল্প স্থায়ী, আর এখানে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। দেখো নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল মানে পর্দাটা ছিল নিউক্লিয়াসের, এটা আস্তে আস্তে বিলুপ্ত হবে। আমাদের এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, দেখা যাবে না, তেমন দেখা যায় না। আর আমাদের আরেকটা জিনিস হবে যে আমাদের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, আমাদের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে কিছু তন্তুর আবির্ভাব ঘটবে। এই তন্তুগুলো আমরা কোনো গোলাকার জিনিস, আমরা পৃথিবীতেও জানি যে গোলাকার জিনিসের এই উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা দক্ষিণ, আর মাঝ বরাবর যেটা তাকে বিষুবীয় অঞ্চল বলে থাকি আমরা। এটা তোমাদের জানতে হবে কোষ বিভাজন করার সময়। এই দেখো এটা হলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে কি হয়, স্পিন্ডল কিছু যন্ত্রে তন্তুর আবির্ভাব ঘটে। নিউক্লিয়ার মেমব্রেনটা, নিউক্লিয়াসটা কি হয়, বিলুপ্ত হয়ে যায়। আর ক্রোমোজোমগুলি জল বিয়োজনের ফলে কি হয়, কিছুটা দেখা যায়, তারা এলোমেলোভাবে জায়গায় জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে, এলোমেলোভাবে তাদেরকে দেখা যায়। তাহলে আমাদের প্রোফেজ কি ইয়াকে, তারপরে আসো মেটাফেজ, তারপরে আছে আমাদের মেটাফেজ। মেটাফেজে কি হয় আমরা এটা একটু দেখে নিই। মেটাফেজে হয়, মেটাফেজ মানে কি, এটার নাম হচ্ছে মেটাফেজ মানে মধ্য পর্যায়, বাংলাটা হচ্ছে মধ্য পর্যায়, মেটা মানে মধ্য, মধ্য পর্যায়ে। এই মধ্য পর্যায়ে কি ঘটে আমরা দেখি। মধ্য পর্যায়ে কি ঘটবে, এই ক্রোমোজোমগুলি এলোমেলো ছিল, এগুলি সব আমাদের এই বিষুবীয় অঞ্চল, আমি বলছি উত্তর মেরু দক্ষিণ মেরুর মাঝামাঝিটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলি এসে সজ্জিত হবে, বিষুবীয় অঞ্চল কোনটা, উত্তর মেরু এটা, দক্ষিণ মেরু এটা, আর এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলে সজ্জিত হবে। এই পর্যায়ে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলিকে সর্বাধিক খাটো মোটা দেখা যাবে, এবং এদের সেন্ট্রোমিয়ারগুলি এই স্পিন্ডল যে যন্ত্র তৈরি হয়েছে এই তন্তুর সাহায্যে, এই তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারগুলি যুক্ত থাকবে। তারপরে আসো আমাদের টেলোফেজ, এরপরে হচ্ছে আমাদের অ্যানাফেজ বা গতি পর্যায়। অ্যানাফেজে কি হয় আমরা একটু দেখি। অ্যানাফেজ মানে হচ্ছে আমাদের গতি পর্যায়, মানে ক্রোমোজোমগুলি কি চলাচল করবে, কিভাবে করবে আমরা একটু দেখি। এটার নাম হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়। এখন দেখো এই যে মধ্য অঞ্চল থেকে আমাদের কি হয়, আমাদের এই যে মেটাফেজে যে ক্রোমোজোমগুলো ছিল, এই যে এরকম ক্রোমোজোমগুলি, এই ক্রোমোজোমগুলি এখন যদি তার সেন্ট্রোমিয়ার দিয়ে যদি দ্বিবিভাজিত হয়, বা এইভাবে দেখাতে পারো তোমরা, এই দেখো মেটাফেজে যে নিউক্লিয়াস ইয়াগুলি ছিল, ক্রোমোজোমগুলি ছিল, এগুলি সেন্ট্রোমিয়ার দিয়ে দুই ভাগে দ্বিবিভাজিত হয়ে কি দেখা যাবে, তখন এরকম হয়ে যাবে, তাই না, এরকম চেহারার হয়ে যাবে। তো এরকম হইলে এরা কি করে, দুই মেরুতে এই যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম শেষ হলে একে বলবো আমরা অপত্য ক্রোমোজোম, কারণ এখানে দুইটা ক্রোমাটিড নিয়ে আলাদা হয়ে গেছে। ক্রোমাটগুলি যখন সরে যায় তখন এটা দেখা যাবে এরকম ক্রোমোজোমের মতো দেখা যাবে, এটাকে ক্রোমোজোমের মতো দেখা যাবে। এই অর্ধেক ক্রোমোজোম দক্ষিণে, অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুতে চলে যাবে। অর্ধেক ক্রোমোজোম কোথায় যাবে, দক্ষিণে, আর অর্ধেক মেরু যাবে, অর্ধেক দক্ষিণ মেরুতে চলে যাবে। এইভাবে আমাদের দেখি আমরা যে কিভাবে যায়। এই যে দেখালাম আমি তোমাদের, এই যে অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়ে, এরা আর এক জায়গায় স্থির থাকে না। এই যে এখান থেকে মেটাফেজ, এই যে মধ্য পর্যায়ে ছিল, মধ্য পর্যায় থেকে এরা এই সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হয়ে অর্ধেক উত্তর মেরুতে চলে গেল দক্ষিণ। তবে অর্ধেক যে উত্তর মেরুতে গেল এবং দক্ষিণ মেরুতে, তার একটা বৈশিষ্ট্য আছে, তারা এই বৈশিষ্ট্য অনুযায়ী গতিটা রাখবে। সেই গতিটা হলো যে তাদের সেন্ট্রোমিয়ারটা সবসময় মেরুমুখী থাকবে। দেখো আমি সেন্ট্রোমিয়ারগুলি সব মেরুমুখী দিয়েছি, আর বাহুগুলি কি দিয়েছি আমি, আমাদের বাহুগুলি দিয়েছি আমি
সব পেছন পশ্চাৎমুখী। এটাও দেখো দক্ষিণ মেরুতে সেন্ট্রোমিয়ারগুলি আছে আর বাহুগুলি পশ্চাৎগামী। তো আমাদের এইভাবে এই অ্যানাফেজে তাহলে আমরা কি দেখতে পারবো যে মেটাফেজের ইয়াগুলি দ্বিবিভাজিত হয়ে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে উত্তর মেরু দক্ষিণ মেরুতে অর্ধেক চলে যাবে। এটা হলো আমাদের গতি। এবং যাওয়া এই যে যাবে এই ক্রোমোজোমগুলি যাওয়া গেলে এটা বিভিন্ন শেপ ধারণ করবে। দেখো ভি শেপ, এল শেপ, আমাদের জে শেপ, আই শেপ, এই যে 4টা শেপ ধারণ করে সে 2 মেরুতে চলে যাবে। ভি শেপটা হচ্ছে যদি তুমি এখানে সেন্ট্রোমিয়ারটা থাকে তাহলে কি হবে, 2টা ক্রোমাটিড 2 দিকে, এটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মানে এই যে দেখো এই যে একটা গেছে ভাগ হয়েছে, এই যে ভাগ হয়েছে, হ্যাঁ ভাগ হয়েছে, এরা মেটাসেন্ট্রিক হিসাবে মানে ভি শেপে ভাগ হয়েছে, মানে মধ্যসেন্ট্রিক। আর এটা যদি এখানে এল শেপ দেয় আমি, এটা হবে সাবমেটাসেন্ট্রিক, এটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা হলো টেলোসেন্ট্রিক, মানে একদম প্রান্তে এখানে কোনো ক্রোমাটিড নাই, প্রান্তে শুধু সেন্টিমিটার দেখা যাচ্ছে। আর এখানে শুধু একটু সেন্টিমিটার, এখানে একটু একটা ক্রোমাটিড দেখা যাচ্ছে, এখানে বড় করে দেখা যাচ্ছে, আর এখানে সমান সমান বলে ভি শেপ, এটা হলো এল শেপ তৈরি হয়েছে, এটা হলো জে শেপ, এটা হলো আই শেপ। এবার বিভিন্ন শেপ নিয়ে এসে গতি মানে চলাচল করে বলে এটা গতি পর্যায়। এবার আসো আমাদের টেলোফেজ। আমরা এবার আসো টেলোফেজে যাই। টেলোফেজে কি ঘটে দেখি আমরা। টেলোফেজে আমাদের ঘটে হলো যে আমাদের এখানে আস্তে আস্তে এই যে 2 মেরুতে ইয়াগুলি চলে গেল, 2 মেরুতে আমাদের ক্রোমোজোমগুলি চলে গেল, 2 মেরুতে ক্রোমোজোমগুলি, এখানে কি হয়, নিউক্লিউলাসের আবির্ভাব ঘটে। নিউক্লিউলাস এখানে একটা কোষ প্লেট তৈরি করে, কারা দেখি আমরা, এটার নাম হচ্ছে টেলোফেজ। টেলোফেজ অন্তর্ফেজ, মানে 2টা বিভক্ত ব্যবধানের ফেজ পর্যায়ে, এটা 2টা ভাগে। এই যে আমরা বলছিলাম উত্তর মেরুতে অর্ধেক ক্রোমোজোম চলে যাবে, দক্ষিণ মেরুতে ভাগ হয়ে অর্ধেক চলে যাবে। অর্ধেক যাওয়ার পরে এখানে কি হয়, জল যোজন হতে থাকে, মানে পানি যোগ হইতে থাকে আস্তে আস্তে। তখন আমাদের নিউক্লিয়াস মেমব্রেন নিউক্লিউলাসটার আবির্ভাব ঘটে, পুনর্ভাব ঘটে, এবং ক্রোমোজোমগুলি অনেক সূক্ষ্ম দেখা যায়, আর রেটিকুলাম জালিকাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র একসাথে হয়ে কোষ প্লেট তৈরি করে। ঠিক আছে, এটা হলো টেলোফেজ। টেলোফেজের মাধ্যমে ক্যারিওকাইনেস এই পার্টটা ধাপ শেষ হয়। এখন তোমাদের চিত্র দিয়ে প্রশ্ন আসবে সৃজনশীল, তোমরা এখন চিনতে পারবা অবশ্যই। একটু খেয়াল করে আবার দেখো, এইটার চিত্র এটার চিত্র, টেলোফেজ আর প্রোফেজের চিত্র একই রকম, কিন্তু এখানে 2টা নিউক্লিয়াস। তার মানে আমরা মাইটোসিসে বলেছিলাম যে একটা মাদার সেল থেকে 2টা ডটার সেল তৈরি হবে, এই যে তৈরি হয়েছে। এটা 2টা দেখলে তুমি বুঝবা টেলোফেজ, একটা দেখলে মনে করবা প্রোফেজ। আর এই প্রোফেজে কি থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিউলাস। কিন্তু এই যে মেটাফেজে গিয়ে তুমি আরেকটু শনাক্ত করতে পারবে কিভাবে, ক্রোমোজোমগুলো একটু মোটা খাটো, এখানে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিউলাসটা নাই, ঠিক আছে। আর মেটাফেজকে শনাক্ত করবা কিভাবে, একদম বিষুবীয় অঞ্চলে সব সজ্জিত হয়ে গেছে, এটা দেখলে বুঝে ফেলতে পারবা যে আপা এটা মেটাফেজ, তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা। আর এইটার চিত্র দেখলে তুমি দেখবে অর্ধেক উত্তর মেরু অর্ধেক একটা ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোম হয়ে এরা 2টা 2 দিকে 2 মেরুতে চলে গেছে। এটা দেখলে তোমরা অ্যানাফেজ ডিটেক্ট করবে, শনাক্ত করবা, তাহলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবা। আর এটা টেলোফেজ। টেলোফেজের পরে আমাদের সাইটোকাইনেস, অর্থাৎ জল যোজন হয়ে থাকে, জল আসতে থাকে, আমরা তখন এই কোষ প্লেটটা তখন কি হয়ে যায়, কোষ প্রাচীর তৈরি করে। সাইটোপ্লাজমগুলি কি সাইটোকাইনেসিসের ব্যাপারটা এসে যায়, সাইটোকাইনেসিসের ব্যাপারটা এসে যায়, তখন আমাদের সাইটোকাইনেসিসের ব্যাপারটা এসে মানে সাইটোপ্লাজমের ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলে কি হয়, আমাদের এই 2টা কোষ 2 দিকে ভাগ হয়ে গেলে এটা হলো সাইটোকাইনেসিস। এই পর্বটা হলো সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। এইভাবে আমাদের এই দেখা যায় যে একটি কোষ থেকে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়েছে, এটার নামই হচ্ছে মাইটোসিস। দেখছো কতগুলি ধাপ অতিক্রম করে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়েছে, তাই এটাকে আমরা সরাসরি না বলে পরোক্ষ কোষ বিভাজন বলে থাকি। আচ্ছা, এখন আমাদের বইতে ছিল যে আমাদের মিউসিস কেন হয়। তো মিউসিস কেন হয় আমরা সবসময় বলি, আমরা বলছি যে প্রথমে মাদার সেলটা কি হয়, তার অর্ধেক হয়ে যায়। মাদার সেলটা মিউসিস কেন হয়, জনন মাতৃকোষ পুংগেমেট আর স্ত্রীগেমেট সৃষ্টির জন্য মিউসিস হয়ে থাকে। তো মিউসিসে জনন মাতৃকোষটা, এই যে জনন মাতৃকোষ, এইটা আমাদের 2n সংখ্যক। আর মিউসিস যদি বিভাজন হয়ে থাকে
তোমাদের বইতে একটা প্রশ্ন আছে মিউসিস কেন হয়, এটা আমরা বুঝাই দেওয়ার জন্য আমি আবার আলোচনা করতেছি তোমাদের যে জনন মাতৃকোষটা কি হয় মিউসিসের মাধ্যমে। মিউসিস মানে কি হ্রাস পাওয়া, হ্রাস পেলে কি হয়ে যায় সে দুইটা প্রথমত এটা যদি না এটা আমাদের সিস্টেম, এটা বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের ধ্রুবতা মানে কনস্ট্যান্ট ধ্রুবতা মানে একদম নির্দিষ্ট প্রজাতির জন্য নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা আছে যেটা হেরফের হবে না। যদি এরকম না হতো, মনে করো এই যে টুয়েন সঙ্গে ডিপ্লয়েড একটা জীব আরেকটা ডিপ্লয়েড জীব, এদের মিলনের ফলে যে ইয়াটা জায়গাটা তৈরি হতো, এটা কি করার কথা ছিল ফোরেন মানে টেট্রাফোরেন। আসলে টেট্রাপ্লয়েড কোনো জীব না, আমরা উন্নত জীব টুয়েন সংখ্যক। এই জন্য মিউসিসের দরকার, কারণ মিউসিসের মাধ্যমেই ক্রোমোজোম কী হয়েছে অর্ধেক হয়ে গ্যামেট সৃষ্টি করে, আর এই দুই গ্যামেট মিলে আবার টুয়েন, অর্থাৎ আমরা জীবের বৈশিষ্ট্য মানে আমাদের যে একটা নির্দিষ্ট প্রজাতির জীব আমরা এদের যে নির্দিষ্ট একটা ক্রোমোজোম সংখ্যা থাকবে সেটার ধারাটা বজায় রাখে কে মিউসিস। এই জন্য আমরা বলি মিউসিস কেন হয় বললাম। আচ্ছা, বইতে আমরা আরেকটা জিনিস দেখলাম যে আমাদের জীবের বৃদ্ধির পর আবার বংশগতি দেওয়া আছে। বংশগতিটা কি আমি একটু বলে দেই যে আমরা বংশগতিটা হলো যে জীবদেহের এই যে পিতামাতার বৈশিষ্ট্যগুলি সন্তানের মধ্যে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি। আর বংশগতির জনক হচ্ছে গেরগট জোহান মেন্ডেল। মেন্ডেলই জিন আবিষ্কার করেছে, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। আমরা এই যে মা বাবার মতো লম্বা খাটো চামড়ার রং চুলের রং এগুলি হয়, এই বৈশিষ্ট্যগুলি বহন করে কে নিয়ে যায় ক্রোমোজোম, পিতামাতা থেকে সন্তানের মধ্যে স্থানান্তর করে এই ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আছে আবার ক্রোমোজোমের রাসায়নিক উপাদান দুইটি, ডিএনএ আর আরএনএ। ক্রোমোজোমের রাসায়নিক পদার্থ আরএনএ ডিএনএ। এই আরএনএর মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে থাকে জিন। তাহলে এই জিনটা থাকে কোথায় ডিএনএ, ডিএনএ থাকে কোথায় আমাদের এই এক একটা ক্রোমোজোমে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, আর জিনটা হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। ফলে আমাদের ক্রোমোজোমকে আমরা বংশগতির ভৌত ভিত্তি বলতে পারি, যে আমরা কি করতে পারি যে আমাদের পিতামাতা থেকে বৈশিষ্ট্যগুলি আমাদের সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে বংশগতি। আর এতে ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রোমোজোমই বংশগতি ধারক ও বাহক বহন করে নিয়ে যায়। যাই হোক, আমরা এই পর্যন্ত পুরো চ্যাপ্টারটা একটু আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা অনেকটা বুঝছো। হ্যাঁ, এখন আসো দেখি তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া যায় কিনা দেখি একটু। তোমরা এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটা দেখে আশা করি তোমরা এখন বুঝতে পারবে এটা কোন ধাপ কি হচ্ছে। ইন্টারফেস কি, একটা জ্ঞানমূলক প্রশ্ন দিলাম আমি, ইন্টারফেস কি। তারপর আমি একটা অনুধাবন প্রশ্ন দিলাম, মিউসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এটা আমরা পারবো এখন। উদ্দীপকের চিত্রের পরের ধাপে কি ঘটে, পরের ধাপ বলছি, এই ধাপটাকে আগে চিনতে হবে, তারপরে তুমি পরের ধাপটা চিহ্নিত করে চিত্র এঁকে বৈশিষ্ট্য লিখবা যে কী কী ঘটে। উদ্দীপকের প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে কি কি সমস্যা হয় তা বিশ্লেষণ করো। তো আশা করি বুঝিয়েছি, এখন তোমরা কিছুটা হলেও পারবে, আর তোমরা নিজেরা চর্চা করবে, বাড়ির কাজটা করে ফেলবা। এখানে আমি আজকে শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।